ওকে, তো আমরা এই পর্যন্ত অলরেডি হ্যালো সরি বারবার ডিস্টার্ব হচ্ছে। তো এই পর্যন্ত আমরা অলরেডি দেখছি ভোল্ট ইন সেকশন, দেখছি ভোল্ট ইন, তারপরে হচ্ছে দেখছি চার্জিং, তারপরে দেখছি হচ্ছে ডিস চার্জিং। এই সবগুলো অপশন মোটামুটি আমরা দেখে ফেলছি, ঠিক আছে। তো আমরা ছোট ছোট আকারে দেখানোর চেষ্টা করতেছি যাতে আমাদের মাথায় ঢুকে এবং আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবং আমরা আগের ক্লাসগুলা রিভিউ করে করে পরে আবার নতুন ক্লাসে ঢুকি। তো আজকেও এর ব্যতিক্রম হবে না, আমরা আজকেও এই পূর্বের ক্লাস, একটু আগের ক্লাস আমরা একটু রিভিউ করে তারপরে ঢুকবো। তো আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে ভোল্টিন হয় সেটা হচ্ছে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে ভোল্টিনটা হয়ে থাকে। দেন এইখানে একটা ফিউজ অথবা একটা কয়েল থাকে, দেন এখানে একটা ডায়োড থাকতে পারে অথবা একটা মসফেট থাকতে পারে অথবা দুইটা মসফেট একটা ডায়োডও থাকতে পারে। দেন হচ্ছে আমাদের এখানে সিএলআর আসে, দেন এখানে ডিসচার্জিং মসফেট থাকে, তারপরে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে ধরি আমরা Q1, এটা হচ্ছে Q2, আর এটা হচ্ছে D1 ধরি, এবং এটাও Q3 ধরি। এটা হচ্ছে ডিসচার্জ, DIS লেখা রাখি, ডিসচার্জ। তো কিভাবে এখান থেকে ধীরে ধীরে ভোল্টেজটা এই লাইন হইয়া এদিকে আসে এবং সিএলআর পর্যন্ত আসে। দেন এইখানে আমাদের একটা স্টেশন ভোল্টেজ 19 ভোল্ট, এটা হচ্ছে কমন। এই 19 ভোল্টটা এখানে আসে, আমরা এটা টোটাল বিষয়টা দেখছি এবং এটার 8 রুলস, RULES, 8টা রুলসও আমরা দেখছি যে কিভাবে কিভাবে প্রবেশ করে। এখানে এন চ্যানেল, পি চ্যানেল, পি চ্যানেল, এন চ্যানেল, এন এন, তারপরে পিপি, এইভাবে আমরা ড্রেইনকে ইনপুট এবং সোর্সকে আউটপুট, আবার সোর্সকে ইনপুট, ড্রেইনকে আউটপুট হিসেবে ব্যবহার করে এখানে প্রায় 8টা কম্বিনেশন তৈরি করা যায়। এখানে 8টা কম্বিনেশনে আমাদের ভোল্টেজটা প্রবেশ করে, ঠিক আছে। এই টোটাল বিষয়গুলো আমরা দেখছি। দেন এইখানেও আমাদের এন চ্যানেল বসানো যায়, পি চ্যানেল বসানো যায়। দেন আমরা আরো কি শিখছি যে এন চ্যানেল কিভাবে গেট হয়, পি চ্যানেল কিভাবে গেট হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা বিষয় আমরা দেখছি। আমরা দেখছি যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর কোনটা এনপিএন আর কোনটা পিএনপি, এগুলো আমরা শিখছি, ঠিক আছে। এটা যদি তীর চিহ্ন এখানে থাকে তাহলে এখানে এন, এখানে হবে পি, এখানে হবে পি, উভয় পাশে পি হবে। আবার যদি এরকম হয় যে এইখানে তীর চিহ্ন থাকে তাহলে এটা এন, এটা পি, এটা এন, ওকে। তাহলে এটা হচ্ছে পি এন পি, এটা হচ্ছে এন পি এন। ট্রানজিস্টর গুলো আমরা শিখছি এইভাবে, ঠিক আছে। এই তীর চিহ্নটা যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের এন পার্ট, আর এর এই পার্টটা হচ্ছে পজিটিভ, তাহলে এই পার্টটা পজিটিভ হলে এর অপর পার্টটাও পজিটিভ। আবার এটা যদি এন হয় এটা হচ্ছে নেগেটিভ, দেন এই পার্টটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এইটা নেগেটিভ হলে এই পার্টটাও আমাদের নেগেটিভ। তাহলে পিএনপি এনপিএন। আমরা ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার সেটা পাই। আমরা ওভারভিউ দেখাচ্ছি, আমরা এখানে ওভারভিউ, ক্লাসের ওভারভিউ, আমরা আমাদের ক্লাস অলরেডি আগে এগুলা হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেহেতু একটু অ্যাডভান্সে ঢুকতেছি,
আমরা অ্যাডভান্স ক্লাস করাচ্ছি, তো এগুলা আবার একটু ঝালাই করে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমরা এখন চার্জিং এর বিষয়ে যাব, চার্জিং এর বিষয়ে গেলে আমাদের এই জিনিসগুলা লাগবে এবং এগুলা মাথায় রাখতে হবে যে কোনটা এন, কোনটা পি, কোনটা পিএনপি, কোনটা এনপিএন, কোনটা ট্রানজিস্টর, কোনটা মসফেট, কোনটা ফরওয়ার্ড, কোনটা রিভার্স, কোনটা ভোল্টেজ ডিভাইডার। ওকে, তো এইখান থেকে আমরা অলরেডি পিএনপি এবং এনপিএন বুঝতে পারছি। দেন হচ্ছে আর মসফেট হচ্ছে এন চ্যানেল আর পি চ্যানেল, এন চ্যানেল আর পি চ্যানেল। তো আমরা যখন এখান থেকে তীর চিহ্ন দিয়ে একটা মসফেট আঁকি, আর যখন এই তীর চিহ্নটা, এই গেটের তীর চিহ্নটা ডাউন থাকে, একটু মুছে নেই, তীর চিহ্নটা যখন ডাউনে থাকে, ডাউন মানে লাস্টের এন, তাহলে এটা হচ্ছে এন চ্যানেল। আর এটা যখন তীর চিহ্নটা উপরের দিকে থাকে মানে হচ্ছে আপ, তাহলে এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে পি চ্যানেল, আমরা সহজভাবে বলতে পারি। তো এই ডায়োডের চিহ্ন আবার আমরা এন চ্যানেল পি চ্যানেল আরেকটা কিভাবে বুঝতে পারি, সোর্স টু ড্রেইন কানেকশন, সোর্স থেকে ড্রেইন, সোর্স থেকে ড্রেইন কানেকশন হচ্ছে আমাদের, সোর্স থেকে ড্রেইন কানেকশন হচ্ছে আমাদের এন চ্যানেল মসফেট, এন চ্যানেল, সি এইচ এ ডাবল এন ই এল, চ্যানেল মসফেট। আর ড্রেইন টু সোর্স, ড্রেইন টু সোর্স কানেকশন হচ্ছে আবার পি চ্যানেল, পি চ্যানেল মসফেট। ওকে, তো এইভাবে আমরা দেখতে পারি। তো এইখানে দুইটা জিনিস দিয়ে বোঝা যায়, একটা হচ্ছে ডায়োডের কানেকশন দিয়ে আর আরেকটা তীরের কানেকশন দিয়ে, একটা হচ্ছে ডায়োড কানেকশন আর একটা হচ্ছে তীরের কানেকশন, ঠিক আছে। এটা কিন্তু ডায়োড না, এটা হচ্ছে ডায়োড কানেকশন। একটা হচ্ছে আমরা ডায়োড কানেকশন, যখন সোর্স টু ড্রেইন হবে তখন এন চ্যানেল হবে, আর ড্রেইন টু যখন সোর্স হবে তখন পি চ্যানেল হবে। যদি এই তীর চিহ্ন গেটের ডাউনের দিকে থাকে তাহলে এন, আর যদি আপের দিকে থাকে তাহলে পি। আবার আরো 6 থেকে 7টা উপায় আছে এই এন চ্যানেল এবং পি চ্যানেল বুঝার, তো এগুলো আমরা অলরেডি বলছি। তো আমরা ওভারভিউটা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। দেন আমাদের একটা বড় 19 ভোল্ট যদি এখান থেকে আসে, সেটাকে যদি একটা আউটপুটে ধরি, এখান থেকে একটা ছোট ভোল্টেজে পরিণত করতে হয়, সেক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার, এটা হচ্ছে গ্রাউন্ড, তখন আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার হিসেবে ধরেন একটা লাইট জ্বালাবো, এখানে 9.5 ভোল্টেজ লাগবে। ওকে, 9.5 ভোল্ট লাগবে লাইটটাকে জ্বালানোর জন্য। এটা 19 ভোল্ট এখান দিয়ে আইসা, তাহলে এটা হচ্ছে R1 রেজিস্টর, এটা হচ্ছে R2 রেজিস্টর। তো এটার একটা আমরা সূত্র পাইছিলাম কি, অ্যাভেলেবেল ভোল্টেজ ইনটু R2 বাই হচ্ছে R1 প্লাস R2। আর দেখেন ধরি এটা হচ্ছে 20 কিলো ওহম, এটাও 20 কিলো ওহম। যখন এই রেজিস্টর R1 এর মান এবং R2 এর মান সেম হবে, আউটপুট এটার অর্ধেক হবে, ঠিক আছে। তার মানে 9.5 আউটপুট হবে। এটা যদি আমরা যোগ বিয়োগ করি, গুণ ভাগ করি, তাহলে দেখেন এটাকে যদি অ্যাভেলেবল ভোল্টেজ হচ্ছে 19 ইনটু হচ্ছে R2 কত 20, তাহলে 20 প্লাস 20 সমান সমান কত হয়, উপরেরটা গুণন করলে কত হয় দেখেন তো, 40 নিচে আর উপরে 19, 19 ইন্টু 20, 380, উপরে হয় 380, শূন্য শূন্য কাটা, তাহলে
4 নং 36, 4 নং 36 আর হচ্ছে 0.5, এই হাফ হয়ে যাবে, তাই না? হাফ ভোল্টেজ হয়ে যাবে। এখন আমরা যদি এখানকার ভোল্টেজটা যদি আমরা কমায় দেই, দেখেন এখানে যদি 10 দেই, এখানে ভোল্টেজটা 10 দেই, তাহলে কি হয়? তাহলে কি হবে? উপরেরটা 10, এটা হচ্ছে এখানে 10, আর উপরেও, উপরেরটা উপরের গুণ ঠিকই আছে। তখন কত হয়? তখন আমাদের এখানে তো 30 আসবে, 30, তাইলে 0 0 কাটা, 3 নং 27, 3 10 30, 3 12 36, 12 দশমিক সামথিং ভোল্টেজ আসবে। ওকে, তাহলে দেখেন উপরের যখন রেজিস্টরের মান কমে যায় তখন ভোল্টেজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা উপরেরটা বেশি রাখবো, নিচেরটা কমাই দিব, দেখি কি হয়। এটা এটা কেটে দেই, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। ওকে, তো এখন কি হয়, এখানে আমাদের একটা মুছতে হবে, নিচেরটা তো ঠিকই থাকবে আর উপরেরটা শুধু এখানে চলে আসবে 10। ওকে, এখানে 10 আসবে, তাহলে 190 হবে, তাই না? 19 ইন্টু 10, 190, তাহলে নিচে হবে 190, 190, 0 0 কাটা, 3 6 18, 3 6 18, তাহলে 6.1 এরকম একটা ভোল্টেজ। তাহলে দেখেন উপরে যদি রেজিস্টরের মান বৃদ্ধি পায় তাহলে ভোল্টেজ কমে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রেজিস্টরের মান যখন বৃদ্ধি পাবে ভোল্টেজ কমে যাবে, আবার রেজিস্টরের মান যখন কমে যাবে, কি বললাম, রেজিস্টরের মান যখন বৃদ্ধি পাবে ভোল্টেজ কমে যাবে, আবার রেজিস্টরের মান যখন কমে যাবে ভোল্টেজ বেড়ে যাবে। বুঝা গেছে কথাটা? কথাটা লেখা রাখেন যারা যারা ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে কি হয়, R1 বেশি হলে ভোল্টেজ বাড়ে, আর R2 বেশি হলে ভোল্টেজ কমে, যেটা আমরা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে দেখলাম, ঠিক আছে? না, লেখাটা ভুল হইলো নাকি? R1 R2 যদি এখানে 20 হয় আর কে এখানে 20 ভোল্ট হয় আর এখানে 10 হয়, তাহলে কি হয়, অ্যাভেলেবেল ভোল্টেজ ইনটু R2, আর নিচে হচ্ছে 30, R1 প্লাস R2 30, তাহলে সমান সমান কত হয়, R2 হলো 10, তাহলে উপরে 100, 200, 200 আর নিচে হচ্ছে 30, তাহলে 3 6 18, 6.1। তাহলে দেখেন যদি R2 এর মান কম হয় তাহলে ভোল্টেজ কমে, আর R1 এর মান যদি বেশি হয় তাহলেও ভোল্টেজ কমে, আর R2 এর মান যদি আমরা R1 এর মান যদি আমরা কমাই দিই তাহলে ভোল্টেজ এখানে বেড়ে যাবে, 12 হয়ে যাবে, ঠিক আছে? 12 ভোল্ট সামথিং হয়ে যায়। তো উল্টায় পাল্টায় যেহেতু আমাদের এই সূত্রটা জানা আছে, উল্টায় পাল্টায় দেখবেন, বা আরো অনেকগুলা নিয়ামক দিয়ে আপনারা কম্পোনেন্ট দিয়ে, বা 100 100 100 কিলো ওহম, 150 কিলো ওহম দিয়ে এগুলা আমরা ভোল্টেজ ডিভাইডারটা করে দেখবেন।
এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের চার্জিং আইসিতে ঢুকবো। তো চার্জিং আইসিতে ঢুকলে বিভিন্ন ভাবে এই চার্জিং আইসি কি করে আপনার আমাদের ভোল্টেজটাকে মাদারবোর্ডে প্রবেশ করানোর জন্য সাহায্য করে, বিভিন্নভাবে ভোল্টেজ ডিভাইডারকে প্রবেশ করানোর জন্য সাহায্য করে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই ট্রানজিস্টর, ভোল্টেজ ডিভাইডার এগুলো দরকার। তো সেটাও কি জন্য দরকার সেটাও আমরা একটু দেখাচ্ছি, বা বুস্টিং এগুলা কি জন্য প্রয়োজন। দেখেন আমাদের যে এই ভোল্টিন হয় এটা কয় ভাবে হয়। ধরেন ফিউজ আছে, ফিউজ থেকে একটা ফার্স্ট মসফেট, একটা সেকেন্ড মসফেট, একটা সিএলআর, একটা ডিসচার্জিং মসফেট, ব্যাটারি। তো এইখানে যে আমাদের এই গেট হয়, এই যে গেট হয়, এই গেটটা কয় ভাবে হয়ে থাকে? জেনারেলি 3 ভাবে হয়ে থাকে। কি হয়? আয়োর মাধ্যমে, 2 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার এর মাধ্যমে, 3 হচ্ছে এসি ডিআরভি, এসি ড্রাইভের মাধ্যমে, ঠিক আছে। এই 3 ভাবে হয়ে থাকে। এখন এই 3 ভাবে করতে গেলে, গেটটাকে করতে গেলে এইখানে বিভিন্ন সার্কিট আসে, যেই সার্কিটগুলোর মধ্যে আমাদের এনপিএন ট্রানজিস্টর আছে, পিএনপি ট্রানজিস্টর আসে, ভোল্টেজ ডিভাইডার আসে, এসি ড্রাইভ মানে বুস্টিং আসে, এসি ড্রাইভ এদিক কই দেখাই, এসি ডিআরভি ড্রাইভের বুস্ট ভোল্টেজ আসে। তো বুস্ট ভোল্টেজটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাবো। ওকে, তো আমরা জেনারেল একটা ফরম্যাট আঁকি, তারপর আমাদের এখানে অনেকগুলা 6 থেকে 7টা মাদারবোর্ডের ডায়াগ্রাম আছে, যে মাদারবোর্ডের ডায়াগ্রামের মাধ্যমে কোম্পানি আছে যেগুলা বুঝলে আমাদের প্রত্যেকটা সিস্টেম বোঝা হয়ে যাবে, ঠিক আছে। যেমন প্যাগাট্রন, ইনভেন্টেক, কম্পাল, কোয়ান্টা, উইস্ট্রন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাদারবোর্ড কোম্পানি, ফক্সকন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাদারবোর্ডের কোম্পানি। তো এই মাদারবোর্ডের যদি আমরা স্ট্রাকচারটা বুঝতে পারি, তাহলে দেখবেন যখন উইস্ট্রন মাদারবোর্ড আসবে, উইস্ট্রন আপনি বুঝে ফেলবেন, দেখবেন যে ওই সিস্টেমে সে ভোল্ট ইন করতেছে। তাহলে একটা বোঝা হয়ে গেলে এই উইস্ট্রনের মধ্যে, ধরেন এই উইস্ট্রনের মধ্যেই আমাদের এইচপির মাদারবোর্ড আসতে পারে, ডেলের মাদারবোর্ড আসতে পারে, এসআর এর মাদারবোর্ড আসতে পারে, লেনোভোর মাদারবোর্ড আসতে পারে, তারপরে হচ্ছে আরো যেই কোম্পানি আসে, ঠিক আছে, আসুস আসতে পারে, তো এই ধরনের আসতে পারে। আবার কম্পালও এরা হচ্ছে মাদারবোর্ড তৈরি করার কোম্পানি, ঠিক আছে। এদের কাছে অর্ডার করে, ডেলে অর্ডার করে যে আমাকে এই সিস্টেমে একটা মাদারবোর্ড তৈরি করে দাও। উইস্ট্রনের কাছে বলে যে তোমরা এই ধরনের একটা মাদারবোর্ড তৈরি করে দাও। ইনভেন্টেকের কাছে বলে যে তোমরা এই ধরনের একটা মাদারবোর্ড তৈরি করে দাও। যার যার স্ট্রাকচার অনুযায়ী তো সে তৈরি করবে, তাই না। ইনভেন্টেকের একটা স্ট্রাকচার আছে, সে ওই স্ট্রাকচারেই একটু অদল বদল করে সিস্টেমটাকে চালু করে, বাট তাদের সিস্টেম একই, ঠিক আছে। আবার প্যাগাট্রনও কি করে, তাদের কাছে বললে তারা তাদের স্ট্রাকচার যেটা তৈরি আছে সেই স্ট্রাকচার অনুযায়ী হয়তোবা আয়োর মাধ্যমে সে ভোল্ট ইন করে। আবার দেখা যায় যে ইনভেন্টেক হয়তো এসি ড্রাইভের মাধ্যমে করে, আবার কম্পাল একটার মাধ্যমে করে, উইস্টন একটার মাধ্যমে করে। বাট তাদের স্ট্রাকচার যখন আমি জানবো, এক এক স্কুলে এক এক ধরনের পড়ায়, ঠিক আছে। দেখা যায় যে ওই জাপানি স্কুলে এক ধরনের পড়ায়, অনেক টাকা নেয়। কোরিয়ান স্কুলে এক ধরনের পড়ায়, ওদের স্ট্রাকচার আবার ভিন্ন। আবার আমাদের এই যে গ্রামের স্কুলেতে ওই 3টা 4টা করে বই পড়ায়, ঠিক আছে। ওরা আবার বেশি বই পড়ায় না। আবার জাপানি কোরিয়ান স্কুলে খুব যত্ন করে ওইটা আবার অনেক বিষয় নিয়েই মানে স্টুডেন্টদেরকে বুঝায়।
তো এক একজনের স্ট্রাকচার হচ্ছে এক এক রকম। সো আমরা যদি এই প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদাভাবে বুঝতে পারি, তো যখন যেই মাদারবোর্ডটা আমাদের কাছে আসবে, তো সেটা আমাদের বুঝতে সুবিধা হবে এবং রিপেয়ার করতে সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে স্ট্রাকচারটা আছে, মেইন স্ট্রাকচার, সেই মেইন স্ট্রাকচারটা আমরা একটু দেখাই। এখান থেকে আমাদের প্রাথমিক অবস্থায় অ্যাডাপ্টারে ঢুকে একটা ডায়োড অথবা একটা দুইটা মসফেট, একটা রেজিস্টর, একটা, দেখেন এক জিনিসই দেখতে দেখতে বারবার দেখতে দেখতে আপনাদের মাথায় ঢুকে যাবে। এক সময় মনে হবে যে এগুলো আবার লেখা দরকার কি, ঠিক আছে, এগুলো তো জানি। বারবার যখন আঁকবো মনে হবে যে এটা তো বারবারই দেখাইতেছে, এটা তো হচ্ছে, এটা হয়েই গেছে, তাহলে আর দেখানোর দরকার কি। তো এইখান থেকে আমাদের একটা চার্জিং আইসি থাকে। এই চার্জিং আইসি কি করে? এই চার্জিং আইসি মাদারবোর্ডকে প্রোটেকশন দেয়। এই চার্জিং আইসি এই 19 ভোল্টকে প্রবেশ করতে সাহায্য করে। এই 19 ভোল্ট পুরা মাদারবোর্ডটাকে সবসময় অবজারভেশনে রাখে। কোনো প্রবলেম হলে সে এখান থেকে প্রোটেকশন দেয়। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ক্ষমতা থাকে। তো এখান থেকে যখন আমাদের চার্জিং আইসি চলে আসে, চার্জিং আইসি, তো এখন এই চার্জিং আইসি চলতে তো আমাদের একটা ভোল্টেজ প্রয়োজন হবে, তাই না? তো এইখানে যেহেতু আমাদের 19 ভোল্ট আছে, এই 19 ভোল্টটা এদিকে চলে আসে। যদি এটা ফরওয়ার্ডে থাকে তাহলে এই ভোল্টেজ আমাদের এই, ধরেন এটা হচ্ছে P1 পয়েন্ট, এটা হচ্ছে P2 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের P3 পয়েন্ট, মেইন স্টেশন ভোল্টেজ, স্টেশন। তো এখানে চলে আসে। তো এখন যদি এটা ফরওয়ার্ডে না আসে, সেক্ষেত্রে কি করে? এই চার্জিং আইসি এইখান থেকে ভোল্টেজটা নিয়ে নেয়। ঠিক আছে? এইখান থেকে ভোল্টেজটা নিয়ে নেয়। ভোল্টেজ নিয়ে সে কি করে? তাকে ইনপুট ভোল্টেজ 19 ভোল্ট চার্জারে দেয়। বাট চার্জার কিন্তু 19 ভোল্টে চলে না। ঠিক আছে? এটা ইনপুট নেয় শুধুমাত্র। দেন এইখান থেকে সে আরেকটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখান থেকে কি করে? তারে এসি ইন, এসি ইন, এসি ইন দেয়। ঠিক আছে? দেন এটা ইন্টারনালি হইতে পারে যে এটাকে আরো আবার একটা সার্কিট তৈরি করার মাধ্যমে এটাকে 5 ভোল্ট, যে কোনো আইসি হচ্ছে 5 ভোল্টের মাধ্যমে চলে। এটা আপনি অনেক সময় চার্জিং আইসির মধ্যে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। এটা ইন্টারনালিও করে দিতে পারে। ঠিক আছে? তো যখন আমাদের এই এসি ইন চার্জিং আইসিতে প্রবেশ করার মানে হচ্ছে যে অ্যাডাপ্টর কারেন্ট ইজ ইন, মানে আমার অ্যাডাপ্টর কারেন্ট ইন হইছে। এখন এটা যদি ফরওয়ার্ডে থাকতো তাহলে এই পয়েন্টটা এইখান থেকেও নিতে পারতো। ঠিক আছে? যদি ফরওয়ার্ডে না থাকে সেক্ষেত্রে এইখান থেকেই নিয়ে নেয়, অথবা সে এইখান থেকেও নিতে পারে। ঠিক আছে? যদি ভোল্টেজ ওই পর্যন্ত প্রাথমিক অবস্থায় পৌঁছে যায়। ঠিক আছে? আর প্রাথমিক অবস্থায় পৌঁছাতে না পারলে আমাদের এই মেইন পয়েন্ট থেকেই সে এই চার্জিং আইসি ভোল্টেজটা নিয়ে নেয়, কারণ তার তো চলতে হবে, তাই না? তো এইখানে আমাদের এই যে চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসি যখন এখানে আসে ভোল্টেজটা, তখন এটাকে কি করে? এই চার্জিং আইসি তাকে সাহায্য করে এই ভোল্টেজ 19 ভোল্টটা ধীরে ধীরে এদিকে পৌঁছাইতে। ঠিক আছে? এইখানে আমাদের 19 ভোল্ট, তাহলে এইখানেও তো আমাদের এই 19 ভোল্টই আসে। তাহলে আমাদের এত কিছু, এই ফিউজ দরকার কি, এই আমাদের ফার্স্ট মসফেট দরকার কি, আমাদের সেকেন্ড মসফেট দরকার কি, এগুলো বলছিলাম, মনে আছে কারো? হ্যালো? তো এইগুলা আমাদের এখানে 19 ভোল্ট আসে, এখানে 19 ভোল্ট আসে। এর কারণ হচ্ছে যে আমাদের একটা প্রপার সুইচিং করতে হবে। এখানে 19 ভোল্ট আসে, প্লাস ধরে 3.42 অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে? অ্যাম্পস, অ্যাম্পস। সো এই জিনিসটাকে, এই অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করার জন্য, সুইচিং করানোর জন্য আমাদের এইখানে মসফেট প্রয়োজন হয়, সুইচিং প্রয়োজন হয়, যাতে আমাদের ব্যাটারিটা চার্জ হতে পারে। ঠিক আছে? আমাদের 19 ভোল্ট ধীরে ধীরে ভোল্টেজ
কমতে থাকে, আর এই যে অ্যাম্পিয়ার আছে এটা ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে, এটা 3.42 অ্যাম্পিয়ার হয়ে এটা ধরেন এদিকে প্রায় 6 অ্যাম্পিয়ার হয়ে আইসা বসে। ঠিক আছে, তো এইভাবে একদিকে ভোল্টেজ কমতে থাকে ডাউন, আর এদিকে অ্যাম্পস 3.42 বাড়তে থাকে, ইনক্রিজ হতে থাকে। ঠিক আছে, ভোল্টেজ ডাউন হতে থাকে, কারণ আমরা জানি কি যে 19 ভোল্ট ডাউন হয়ে 5 ভোল্ট 3 ভোল্ট দিয়ে তারপরে ল্যাপটপ চলে, তাই না, এই ধরনের। তো এখান থেকে আমাদের P2 পয়েন্টে যখন প্রপারলি আসে, এই চার্জিং আইসি কি করে, এখান থেকে একটা জাস্ট এসি ওকে জেনারেট করে। এই এসি ইন আসার পরে সে এসি ওকে জেনারেট করে দেয়, এসি ওকে হ্যাশ জেনারেট করে দেয়। সে আয়োর কাছে তার সিগন্যালটা পাঠায় যে আমার অ্যাডাপ্টর কারেন্ট ইজ ওকে। ঠিক আছে, অ্যাডাপ্টর কারেন্ট ইজ ওকে। তাহলে কি, তো সে কি করে, তার নাম্বারে সে কনফার্মেশনটা আবার আইসি কে জানায় দেয়। আইসি জানাইলে দেন আইসি একটা সার্কিট প্রসেস করে, এখান থেকে আমি এই সার্কিটটা এখন দেখাইতেছি না, সার্কিটটা পরে দেখাবো। সার্কিটটা প্রসেস করে এই এটাকে গেট করতে সাহায্য করে, এই দুইজনকে গেট করতে সাহায্য করে। তখন এই প্রপারলি যখন গেট পায় তখন এখানে প্রপারলি সুইচিং হয়। আর প্রপারলি সুইচিং না হলে এখানে কি হবে, এখানে 18.3 অথবা 18.7 ভোল্টেজ আসবে, প্রপার যদি সুইচিং না হয়। এটা যদি এখানে 18.3 ভোল্টেজ পান, সেক্ষেত্রে হয়তো ল্যাপটপ চালু হতে পারে, ব্যাটারি চার্জ হবে না। ঠিক আছে, প্রপারলি সুইচিং না হইলে। তো এইখানে এই যে এত কিছু ঘটে, এই চার্জিং আইসি সেটা ডিটেক্ট করে। কিভাবে ডিটেক্ট করে দেখেন, এখান থেকে এই যে সিএলআর এর আগে থেকে একটা রেজিস্টরের মাধ্যমে চার্জিং আইসিতে, এবং রেজিস্টরের পরে একটা চার্জিং আইসিতে লাইন আসে। তো সে এখান থেকে এই জিনিসগুলার প্রপার জিনিসগুলা সেন্স করতেছে। ঠিক আছে, এই প্রপার জিনিস এটা আবার এখানে একটা ক্যাপাসিটর দ্বারা সংযুক্ত থাকে। এইটা যদি নষ্ট থাকে সেক্ষেত্রেও ব্যাটারি চার্জ হবে না। ঠিক আছে, এক্ষেত্রেও ব্যাটারি চার্জ হবে না। সো এই লাইন দিয়ে সিএসআইপি পজিটিভ, সিএসআইপি নেগেটিভ একটা লাইন থাকে। এই পার্টটাকে পজিটিভ ধরা হয় এবং এই পার্টটাকে নেগেটিভ ধরা হয়। ঠিক আছে, বাস্তবে কিন্তু এরকম পজিটিভ নেগেটিভ এখানে নাই, আমরা জাস্ট একটা পার্থক্য, ধরেন এইখানে 1 আর এইখানে 2, বা এইখানে 2 এইখানে 1। ঠিক আছে, আমি পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে ধরেন 2 আর এখানে 1, একটা পার্থক্য জেনারেট করার জন্য এই জিনিসটা পার্থক্যের মাধ্যমে এখানে সে এক হচ্ছে বুঝে যে এটা আমার অ্যাডাপ্টার, এক হচ্ছে এটা অ্যাডাপ্টার বুঝে, এবং এইখানে বুঝে যে এইখানে প্রপারলি আমার ভোল্টেজটা সুইচিং হয়েছে এবং প্রপার ভোল্টেজটাই আমি পাইছি। ঠিক আছে, এই জিনিসটা বোঝায়। আবার দেখবেন যে ব্যাটারিরও একটা সিএলআর থাকে, এই ব্যাটারির সিএলআর থেকেও আবার এই চার্জিং আইসিতে লাইন থাকে। ঠিক আছে, সেটার মাধ্যমে বুঝায় যে এটা আমার ব্যাটারির কারেন্ট। যখন আমরা অ্যাডাপ্টার খুলে ফেলি তখন এই সেন্স দিয়ে বুঝে যে এটা আমার ব্যাটারি দিয়ে চলতেছে ল্যাপটপ। ঠিক আছে, তো এই সিস্টেমে যখন আমাদের হইতে থাকে, তো দেখা গেছে এটা হচ্ছে আয়োর মাধ্যমে হইল। ঠিক আছে, আবার আরেকটা সিস্টেম হইতে পারে, আবার রাখতে হবে আমাকে। ধরেন এইখানে আমাদের আবারও একটা কয়েল দিয়ে দেখালাম এবার, ওই সময় আবার এইখানে সিএলআর, এইখানে ডিসচার্জিং মসফেট, এইখানে হচ্ছে আমাদের ব্যাটারি। তো এটা অনেক সময় কি হয় যে এইখানে যদি আমাদের ভোল্টেজ আটকে থাকে, ধরেন এখানে ভোল্টেজ আটকে থাকে, এখানে 19 ভোল্ট আসে, দেন এখানে এসে আমাদের 19 ভোল্ট আটকে আছে, তখন এইখান থেকে কি হয়, 19 ভোল্টটাকে এখান থেকে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই পয়েন্টে ভোল্টেজ দিয়ে দেয়। এখানে 19 ভোল্ট, এখানে R1,
এটা হচ্ছে R2, ঠিক আছে। এই R1 R2 এর মাধ্যমে এই 19 ভোল্ট থেকে দেখেন এটা কি করতেছে, আমাদের ভোল্টেজটাকে পাস করে এইখানে দিয়ে দিতেছে। আবার ধরেন এটা ফরওয়ার্ডে আছে, ফরওয়ার্ডে থাকলে এই ভোল্টেজটা কি হয়, এই এটা হচ্ছে P1 পয়েন্ট আর এটা হচ্ছে P2 পয়েন্ট। তাহলে এখানে আমাদের 19 ভোল্ট থেকে যদি এটা ফরওয়ার্ডে চলে আসে তাহলে 18.3 ধরেন চলে আসে। দেন এইখান থেকে এটা কি করে, আবার এইখান থেকে একটা জেনারেট আবার ভোল্টেজ ডিভাইডার হয় এবং এটাকে আলাদাভাবে সে আবার এই ভোল্টেজ দিয়ে সে এটাকে ডিভাইড করে এই ভোল্টেজটাকে পাঠায়। তাহলে আমরা একটা প্রথমে দেখলাম আয়োর মাধ্যমে সে ভোল্টেজটাকে প্রপার চ্যানেলে পাঠায়। আবার এখানে দেখলাম দ্বিতীয় দেখলাম হচ্ছে এটা ভোল্টেজ ভি ডিভাইডারের মাধ্যমে ভোল্টেজটা পাঠাচ্ছে এখানে। সো এখানে যখন প্রপার ভোল্টেজ আসে এখানে একটা 6 অ্যাম্পিয়ার 19 ভোল্ট জেনারেট হয়, প্রপার অ্যাম্পিয়ার নিয়ে সে জেনারেট হয় এবং এটা ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করে এই ভোল্টেজটা। দেন আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে যে আমাদের বুস্টিং, ঠিক আছে। বুস্টিং সিস্টেমে তো ধরেন এখানে আমার যখন আসছে তখন চার্জিং আইসি কি করে, চার্জিং আইসি এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসি ড্রাইভটা হয় এন চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে। এন চ্যানেলের ক্ষেত্রে, পি চ্যানেলের ক্ষেত্রে হতে পারে বা এন চ্যানেলের ক্ষেত্রেই এসি ড্রাইভটাকে ইউজ করা হয়। তো এখান থেকে ভোল্টেজ তো প্রথমে আমাদের এই 19 ভোল্ট এখানে আসে এবং সেটা ভিতরে একটা এরকম এটার ভিতরেই এই চার্জিং আইসির ভিতরেই একটা ক্যাপাসিটর দিয়ে এটাকে বুস্ট করে, ঠিক আছে। এটা ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেট দিয়ে এটাকে বুস্টিং একটা সার্কিট তৈরি করে। এই সার্কিটটা আমি পরে দেখাবো, যেহেতু আমার এখন মাথায় নাই পুরাটা, তো সেই জন্য আমি এটাকে ফুল দেখাইতে পারতেছি না, ঠিক আছে। তো এই বুস্টিং এর মাধ্যমে সে এসি ড্রাইভে এখানে 25 ভোল্ট এখানে 25 ভোল্ট তৈরি করে। মানে হচ্ছে এখান থেকে সে দুই পাশে বুস্টিং করলে তো আমাদের 19 ভোল্ট প্লাস 19 ভোল্ট এটা 38 ভোল্ট হয়ে যায়, বাট এটাকে একটা সিস্টেম করে সে এখানে অনলি 6 ভোল্ট করে, তাহলে এখানে হয় 25 ভোল্ট। এই যদি পরবর্তীতে আমার সামনে এটা আসে তাহলে আমি এই বুস্টিং সিস্টেমটা দেখাবো আপনাদের যে কিভাবে এখানে এই 6 ভোল্টটা আসে, যেহেতু এই সার্কিটটা আমার মাথায় নাই, সামনে নাই, দেখাতে পারতেছি না। জাস্ট এটা জেনে রাখেন যে আমাদের এইখান থেকে ভোল্টেজটা একটা ধরেন একটা এটা তো 19 ভোল্ট। দেন এসি ড্রাইভের মাধ্যমে এটা কি করে, এখান থেকে এটা হচ্ছে এসি ডিআর ভি এসি ড্রাইভ হয়ে এখানে 25 ভোল্ট এখানে 25 ভোল্ট আসে। তো এখান থেকে আমাদের প্রপারলি 19 ভোল্ট সুইচ হয়, এখান থেকে প্রপারলি 19 ভোল্ট সুইচ হয়ে আমাদের এখানে ফুল স্টেশন ভোল্টেজ কমলাপুর স্টেশন তৈরি করে, ঠিক আছে। দেন এখান থেকে সারা বাংলাদেশের মধ্যে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া যেখান থেকে যেখানে যেখানে যাওয়া দরকার এগুলো হচ্ছে এক একটা স্টেশন আবার তৈরি করে 19 ভোল্ট স্টেশন, ঠিক আছে। এক একটা 19 ভোল্ট স্টেশন তৈরি করে। দেন এখান থেকে আপনার ছোট ছোট ভোল্টেজ আকারে জেনারেট করে। যেমন আপনি কমলাপুর স্টেশন থেকে চলে গেছেন হচ্ছে গাজীপুর চলে আসছেন, গাজীপুর এটা 19 ভোল্ট। এখন এইখান থেকে আপনি হয়তোবা বাস ইউজ করতে পারেন, দেন বাস ইউজ করে আবার একটা ছোট আরেকটা ভোল্টেজ তৈরি করতে পারেন, যেটা রিক্সা দিয়ে আপনি পার হবেন, ঠিক আছে। সো এই ভোল্টেজগুলা এইভাবে ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন সেকশনে দেওয়া হয়, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারি মানে এই জিনিসগুলা করা হয় আবার বিভিন্ন এনাবেলের মাধ্যমে, ঠিক আছে। যে দরজার মধ্যে গিয়ে এনাবেল দাঁড়ায় থাকে, যখনই আমি পাওয়ার প্রেস করি এই বাসের দরজা খুলে যায়, রিক্সার দরজা
খুলে যায়, আস্তে আস্তে পয়েন্ট টু পয়েন্ট দরজাগুলা খুলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা প্রসেস দেখানো হলো যে কি কি আমাদের আইও দিয়ে, আইও দিয়ে কিভাবে এই 19 ভোল্ট পাস হয়। দুই হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে ডিভাইডারের মাধ্যমে। তিন হচ্ছে আমাদের এসি ডিআরভি এসি ড্রাইভের মাধ্যমে কিভাবে আমাদের ভোল্টেজগুলা এই স্টেশন ভোল্টেজটা তৈরি করে মেইন পয়েন্টে রাখে। তো আমাদের সেকশন কয়টা আছে? 7 থেকে 8 অথবা সর্বোচ্চ 9টা সেকশন আছে। এই 9টা সেকশনে আমাদের 19 ভোল্ট যায় এই সুইচিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা আমি জাস্ট ওভারভিউ আপনাদের দেখাইলাম যে বুঝার জন্য যে কিভাবে এই কাজটা হয়। তো এখন আমরা চলে যাব হচ্ছে, আমাদের সময় হয়তো না, 15 মিনিট আছে। তো 15 মিনিটের পরেও যদি আমাদের সময় লাগে তাহলে আমরা আমাদের যে স্কিমেটিক গুলো আছে স্কিমেটিক গুলো দেখাবো। ঠিক আছে, যারা পরে জয়েন করছেন আসলে এগুলা কিছু বুঝবেন না, প্রথম থেকে যদি জয়েন করতেন তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারতেন যে আসলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, তো আমি যেই জিনিসটা এখানে এতক্ষণ ব্যাখ্যা করলাম সেই জিনিসগুলাই আমি এখন আবার আপনাদের স্কিমেটিকে দেখাচ্ছি একটার পরে একটা। ঠিক আছে, তো এইখানে দেখেন আমাদের মেইন ভোল্টেজ 19 ভোল্ট আসছে একটা পোর্ট থেকে, পয়েন্ট থেকে এখানে আসছে, তো সেটা আমরা দেখাচ্ছি না। তো এটা ভোল্টেজটা আইসা দেখেন এখানে ড্রেইনে প্রবেশ করছে, ড্রেইনে প্রবেশ করে এখান থেকে এটা কি চ্যানেল মসফেট, এটা যদি আমি একটু বড় করি আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা বলতে পারবেন এটা কি চ্যানেল মসফেট। এটা প্রাথমিক অবস্থায় আমাদের ড্রেইনে ঢুকছে, কারণ কি ড্রেইন হচ্ছে 4 পিন, এটা 4 পিনে ঢুকছে। 4 পিনে ঢুকে এখানে কি অবস্থায় আছে দেখেন, এখানে লেখা আছে ড্রেইন, এখানে সোর্স, এখানে গেট লেখা আছে। তো এইখানে ভোল্টেজটা এসে এখানে কি করছে, বাধা পাইছে, কারণ এটা ব্লকে আছে, তাই না? ব্লকে আছে, তো এটা যতক্ষণ পর্যন্ত এই গেট না পাবে ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ এই পাশে আসবে না। তো আমাদের গেটটা কিভাবে হয়েছে দেখি আমরা। আর এটা হচ্ছে ডাউন, গেটটা হচ্ছে দেখেন এই গেটটা DOWN, ডাউন মানে এন, তাহলে এন মানে হচ্ছে এন চ্যানেল। ঠিক আছে, এন চ্যানেল মসফেট। আবার দেখেন আমরা বলছি যে এই ডায়োডের কানেকশন দেখবো আমরা, এটা কি সোর্স টু ড্রেইন কানেকশন, এটা দিয়েও বোঝা যায় যে এটা এন চ্যানেল মসফেট। তো আমরা একটু ছোট করি এবার, দেখেন এখানে কিভাবে এটা আসলে এই ভোল্টেজটা, যেহেতু এন চ্যানেল মসফেট আমি বলছি এন চ্যানেলের ক্ষেত্রে এসি ড্রাইভের মাধ্যমে ভোল্টেজটা পাস হয়। তো এখানে দেখি আমরা এই যে চার্জিং আইসির মধ্যে এই যে দেখেন এসি ড্রাইভ, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন হয়ে এই লাইন হয়েছে। আর একটু আবার দেখি এসি ড্রাইভ এই এসি ড্রাইভ, এটা এই যে এসি ড্রাইভ, এই লাইন হয়ে এই লাইন হয়ে এইখানে দেখেন পয়েন্ট আছে কমলা রঙের, এইখানে পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট আছে, তার মানে এখানে 25 ভোল্ট জেনারেট হচ্ছে। কারণ কি এখানে 19 ভোল্ট আছে। আর এন চ্যানেল মসফেটের গেটে হয় 19 ভোল্ট সমান ভোল্টেজ লাগবে অথবা ইজ গ্রেটার দেন 25, মানে এটা উল্টা হয়েছে ইয়াটা চিহ্নটা, বা 19 ভোল্টের চেয়ে বড় লাগবে। ঠিক আছে, ইজ গ্রেটার দেন। তো এখানে আমাদের 25 ভোল্ট যখন আসবে তখন এই ভোল্টেজটা এখানে প্রপারলি 19 ভোল্ট আসবে। এখন এইখানে যদি আমাদের 25 ভোল্ট না আসে, ধরেন কোনো কারণে এর আইসির ভিতরে এই 25 ভোল্ট জেনারেট করতে পারলো না, 15 ভোল্ট জেনারেট করলো, ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ কম যাবে, ধরেন এখানে 13-14 ভোল্টেজ হয়তো পাস হবে। তাহলে দেখেন এই গেটের সাথে এই চার্জিং আইসির সাথে গেটটা কতটা রিলেটেড। ঠিক আছে, যে আমাদের এই ভোল্টেজটাকে আমরা যেটা বলছি
যে ভোল্টেজটাকে প্রপারলি পাস করতে, প্রপারলি সুইচ করতে আমাদের এই চার্জিং আইসি কাজ করে, ঠিক আছে? তো সেটাও আমরা এখানে বুঝতে পারছি। দেন একটা মসফেট যখন এন চ্যানেল হয়েছে, তখন নেক্সট যে আরেকটা মসফেট আছে সেটাও এন চ্যানেল মসফেট। বাট এটা দেখেন আমাদের ভোল্টেজটা এখান থেকে যখন এইখানে আসবে, এই পয়েন্টে আসবে, এটা আবার সোর্সে ঢুকছে, ঠিক আছে? এটা এন চ্যানেল, বাট এটা সোর্সে ভোল্টেজটা ঢুকছে। ঢুকার পরে এটা হচ্ছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড অপশনে আছে। তাহলে ভোল্টেজটা সুন্দর করে আমাদের এই পাশে চলে আসবে, ঠিক আছে? চলে আসলে কি হবে? এটা চলে আসলে আসবে 18.3 অথবা 18.7, কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করবে কত পাস করবে। তো এইখান থেকে পাস হইলে তার কোনো তাও কোনো কাজ নাই, কারণ হচ্ছে কি তাকে গেট করতে হবে প্রপারলি। আর গেট এই যে দেখেন এই পয়েন্ট যখন এসি ড্রাইভ আসছে, এই এসি ড্রাইভ এখান থেকে আইসা এখানে গেট করছে, এখানে গেট করার ফলে এটা প্রপারলি ভোল্টেজটা এখানে চলে গেছে, ঠিক আছে? সো এইখানে যদি আপনার কোনো এই মসফেটে প্রবলেম থাকে, এই মসফেটে প্রবলেম থাকে, লিকেজ থাকে, লিকি থাকে, মসফেটটা শর্ট থাকে, লিকি আর শর্ট ভিন্ন জিনিস, ঠিক আছে? ধরেন এখান থেকে এটা এখানে ব্লক আছে, বাট ভোল্টেজটা এসি ড্রাইভের ছাড়াই এটা আপনি সরাসরি সংযোগ করে দিলেন, তাহলে চার্জ হবে না, ব্যাটারি চার্জ হবে না, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যদি লিকি হয় তাও হবে না, শর্ট হয় তাও হবে না, ল্যাপটপ চলবে বাট আপনার ব্যাটারি চার্জ হবে না, ঠিক আছে? এই ধরনের হইতে পারে। সো আমাদের এই ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেটের গেট প্রপারলি হইতে হবে। আর গেট প্রপারলি হইতে হলে আপনার চার্জিং আইসির যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল থাকতে হবে। আমরা চার্জিং আইসির রিকোয়ারমেন্ট ফুলফিল এখনো দেখাই নাই, আমরা চার্জিং আইসির রিকোয়ারমেন্ট দেখাবো। আমরা এখনো ভোল্টেজ সেকশনটা কিভাবে ভোল্ট ইন হয়, প্রপারলি পাস হয়, আমরা এখনো সেইটাই দেখাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমাদের চার্জিং আইসির যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যে চার্জিং আইসি আমরা কিভাবে ভালো কিভাবে মন্দ, এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে ভোল্টেজ ডিভাইডার হচ্ছে, কিভাবে বুস্টিং হচ্ছে, এসি ওকে কিভাবে যাচ্ছে, তারপরে এই কিভাবে ল্যাপটপকে চার্জ করতেছে বুস্টিং এর মাধ্যমে, ঠিক আছে? এই সবগুলা বিষয় আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব। তো নেক্সট আমরা আরেকটা দেখি। তো এখান থেকে যদি প্রপারলি গেট হয় তাহলে আমাদের এই স্টেশন ভোল্টেজ এখানে জেনারেট হবে এবং চার্জিং আইসি চার্জিং এর যে মসফেট আছে সেই মসফেটের ইনপুটে গিয়ে সে বসে থাকবে, ঠিক আছে? ইনপুটে গিয়ে বসে থাকবে। ওকে, তো একটু দেখাইলাম। দেন আরেকটা দেখি আমরা। ওকে, তো দেখেন এই হচ্ছে আমাদের ল্যাপটপের জ্যাক। তো এই জ্যাকের মাধ্যমে এই দিক দিয়ে ভোল্টেজটা আসতেছে। দেখেন এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্ট তৈরি হওয়ার কারণ কি? এই পয়েন্ট তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে হয়তোবা ভোল্টেজটা কোনো জায়গায় ইউজ করবে। দেন একটা কয়েলের মাধ্যমে এটা পাস করছে। দেখেন কোনো কম্পোনেন্ট পাস করলেই সেটার নাম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আর কেটে গেছে, টি আর কেটে গেছে, ভিএডি পি, ঠিক আছে? একটা পিওর ভোল্টেজ এখান থেকে পাস করছে, তার জন্য এটার নাম চেঞ্জ হয়ে গেছে। এটা কয়েলের ক্ষেত্রে হবে, রেজিস্টরের ক্ষেত্রে হবে, ফিউজের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কম্পোনেন্ট পার হইলেই ভোল্টেজের নাম চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এটা এখানে আইসা দেখেন, এটা এখানে আইসা এখানে হিট করতেছে। হিট করার ফলে এটা কি হচ্ছে দেখেন, একটু বড় করি। আমাদের লিঙ্ক যদি কেটে যায় এর মাঝখানে আমরা আবার লিঙ্ক দিব, আপনারা ওই লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন আইসা এটারে হিট করে, হিট করার ফলে বা এটা এখান দিয়ে আসতেছে লাইন, দেখেন এই ভোল্টেজটা এখানে আইসা এই যে আমাদের সোর্সে ঢুকছে, ঠিক আছে? সোর্সে ঢুকছে প্লাস দেখেন এই ভোল্টেজটাই 19 ভোল্টেজটাই
আবার 220 কিলো ওহম রেজিস্টর হয়ে এখানে এসে হিট করতেছে। এটা একটা এন চ্যানেল মসফেট। এখানে এসে হিট করে অ্যাডাপ্টার এনাবেল, ঠিক আছে, একটা সিগন্যাল এখান থেকে আসতেছে। এই অ্যাডাপ্টার সিগন্যাল আইসা এইখানে যদি এটারে হিট করে দেন এখানে গেট হবে। এটা হচ্ছে পি চ্যানেল মসফেট, ঠিক আছে। পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে আমরা কি জানি, -32 প্লাস 9 ভোল্ট লাগে হচ্ছে গেটে, ঠিক আছে। এর মধ্যে 0 ভোল্টও থাকতে পারে, ঠিক আছে। অনেকে মানে এটা মানতে চায় না, ঠিক আছে, অনেকে জানে না, অনেকে বুঝে না, অনেকে এগুলা নিয়ে মানে তর্ক করে যে যারা না জানে তারা এটা বলবো -30, -30 আবার কিভাবে হবে, ঠিক আছে। -30 এটা থিওরি আছে, বাট হয়তো আমরা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এত থিওরি জানি না। বাট এটা -30 থেকে পজিটিভ 9 ভোল্ট 9 ভোল্ট হইলে আমাদের এই পি চ্যানেল মসফেট 0 ভোল্ট হইলে অনেক সময় এটা কি করে পাস করে দেয়, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন, বলে দিবে, ঠিক আছে। সো এখান থেকে আইসা যখন এটা হিট করবে তখন এই 19 ভোল্টটা প্রপারলি এই পাশে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখানে একটা মসফেট দিছে, এইখানে একটা পয়েন্ট দিছে, আবার এইখানে একটা জেনার ডায়োড দিয়ে রাখছে, ঠিক আছে। অনেক সময় এইটা থাকে বা এটারে প্রোটেকশন হিসেবে রাখে, ঠিক আছে, যাতে প্রপারলি ভোল্টেজটা পাস হয়। আবার দেখেন এইটাকে একভাবে গেট করছে, আবার এটাকে অ্যাডাপ্টার ড্রাইভের মাধ্যমে এখান থেকে গেট করছে, ঠিক আছে। এই অ্যাডাপ্টার গেট দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে কোথায় যায় দেখেন, কোথায় যায় ভাই দেখি ওরা, এডিপি ডিআরভি, এডি বড় হাতের দিই, এডিপি ডিআরভি, এন্টার। এখানে অবশ্য হ্যাশ আছে, হ্যাশ দিয়ে দিই একটা, এডিপি 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 ডিআরভি হবে, ডিআরভি এডিপি ডিআরভি হ্যাশ, এন্টার। এই দেখেন এখন আসছে। এখন এটা কোথায় গেছে, একটা দুইটা, জটিল এক আইসির জটিল কাজ করে রাখছে এখানে। হুম, এই যে এখানে কম্পারেটরের মাধ্যমে এটাকে এডিপি অ্যাডাপ্টার ড্রাইভ করছে। দেখেন এই ভিএডিপিএল আমরা দেখছিলাম কি 19 ভোল্ট, ঠিক আছে। 19 ভোল্টে এখানে একটা কম্পারেটরের মাধ্যমে পজিটিভ নেগেটিভ বানায়া, আপনারা যারা কম্পারেটর বা অ্যামপ্লিফায়ার পড়ছেন তারা বুঝতে পারবেন এই জিনিসটা। যখন এখান থেকে 19 ভোল্টের পজিটিভ ভোল্টেজ যাবে তখন এখানে একটা আউটপুট আসবে। আর যদি যার শক্তি বেশি হবে, আর যদি এটার শক্তি বেশি হয় তাহলে এই নেগেটিভের পার্ট এখানে যাবে এবং এর যে সিগন্যালটা আছে ওইখানে গিয়ে হিট করবে, ঠিক আছে। যার শক্তি বেশি, এখন এখানে যে সময় যেটা প্রয়োজন হবে সেই সার্কিটে সেই অনুযায়ী এটাকে ইউজ করবে, ঠিক আছে। এখান থেকে আরেকটু ছোট করলে আমরা এটারে ওইখানে কানেক্ট করা দিতে পারবো। এই যে এইখান থেকে সে এইখানে গিয়া হিট করলে দেন সেকেন্ড মসফেট আমাদের সিএলআর পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এটা আবার করছে হচ্ছে অ্যাডাপ্টার ড্রাইভ অ্যামপ্লিফায়ার দিয়া। অ্যামপ্লিফায়ার দিয়ে করলে এইখানে হয়তোবা খুঁজলে টুজলে পাওয়া যাবে যে আয়োর কোনো অপশন থাকতে পারে। এই অ্যামপ্লিফায়ারকে চালনা করানোর জন্য হয়তোবা আয়ো টায়োর কোনো ঘটনা থাকতে পারে আর কি। তো এইভাবে হচ্ছে আমাদের এই চার্জিং আইসির যে মেইন ভোল্টেজটা, ভোল্টেজের যে মেইন ভোল্টেজটা সেটা আমাদের এইখানে পৌঁছায়, ঠিক আছে। আমরা নেক্সট দেখি।